আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম অতি আশ্চর্য একটি শিরোনাম, আপনাদের অনেকের কাছে এটি অসম্ভব বলে মনে হতে পারে। আমি ইতিহাস থেকে অন্তত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে আজকের যে শিরোনাম সেই শিরোনামটির যথার্থতা প্রমাণের চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার কি আসলে আগামীতে কোনো সম্পর্ক হতে পারে কি পারে না, এগুলো একটা প্রশ্ন। ২ নম্বর হলো শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছেন, তিনি পারবেন কি পারবেন না, দ্বিতীয় প্রশ্ন। আর তার আসার ক্ষেত্রে বাংলাদেশের তিনি যদি আসতে চান তাহলে কয়েকটার বিষয় ঘটতে হবে। প্রথমত, তার জন্য ভারত ঝুঁকি নেবে, এবং তাকে বাংলাদেশে পুশিং করার জন্য ভারত দরকার হলে ইনসার্জেন্সি চালাবে, সবচেয়ে ডেঞ্জারাস একটি যাকে বলা হয় আশঙ্কা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে যারা শক্তির বলয়ে রয়েছে, আমলাতন্ত্র, তারা তাকে আহ্বান জানাবে। ৩ নম্বর হলো ইরানের মতো একটা বিপ্লব হবে বাংলাদেশে, সমস্ত জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে। ৪ নম্বর হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, তারা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা কারণে শেখ হাসিনাকে আনবে। ৫ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা সময় তিনি মনে করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত, যেভাবে জিয়াউর রহমান সাহেব মনে করেছিলেন আনা উচিত, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, সরকার থেকে প্রোটেকশন দেবে। তারপরে কি হবে না না হবে সেটা পরের ব্যাপার। এই বিষয়গুলো যে হতে পারে সেগুলো আপনারা মোরালের সবাই ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। তো আমি ওই যে একেবারে সর্বশেষ যেটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক এবং তার ফিরে আসা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে এটা আমরা বিখ্যাত কথা, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আপনার ঘরের মধ্যে যে রয়েছে আপনার স্ত্রী, পুত্র, সন্তান থেকে শুরু করে আপনার একান্ত আপনজন, তারাই আপনার শত্রু। আপনি মহাভারতের যুদ্ধের কথা বলেন, ইলিয়াড এবং ওডিসির কথা চিন্তা করেন, আরও যা কিছু চিন্তা করেন, আপনি দেখবেন যে এর সবই ছিল ভাতৃঘাতী এবং আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল বুঝাবুঝি, শত্রুতার কারণে এরকম বিশ্বযুদ্ধর মতো ঘটনা ঘটেছে। প্রাচীন যুগে তার বিশ্বযুদ্ধ সম্ভব ছিল না, সবচেয়ে প্রলয়ঙ্করী যুদ্ধগুলো তখন সেই সময়টাতে হয়েছে। এই হলো এক। ২ নম্বর হলো যে মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনকভাবে পৃথিবীর সবচেয়ে যত বড় মানুষ, মানে লেদু কেদু ধলা নয়, সাধারণ মানুষ নয়, আলেকজান্ডারের মতো মানুষ বা আরও অনেক বড় মানুষ, তারা যে কর্মগুলো করেছেন সেখানে তাদের জীবন যারা বাঁচিয়েছেন, দেখা গেল যে সবচেয়ে তাদের যে ডেড এনিমি, শত্রু, সেই শত্রু তাদেরকে বাঁচিয়েছে, শত্রু তাদেরকে মারেনি। আবার তারা যে বন্ধুত্ব করেছে সারা জীবন, 10 বছর, 15 বছর, 20 বছর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে তারা বন্ধু বানিয়েছে, সন্ধি করেছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব হওয়া এটা কোনো বিষয় না। ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে, তার কয়েকটি ঘটনা বলবো। ২ নম্বর হলো যে এখন যদি আপনি বাংলাদেশে ধরেন, এই মুহূর্তে ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের কথা চিন্তা করেন, তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান একটি সুসংবদ্ধ রাজনৈতিক দলের হাতে। আপনার কাছে কি মনে হয় কোন রাজনৈতিক দলটি সবচেয়ে সংখ্যাধিক্য? এখনও তাদের কমান্ড আছে, এখন তাদের নেতা আছে, এখন তাদের নেতার হুকুমে কর্মীরা যাকে বলা হয় রাস্তায় নামে, এবং যিনি প্রধান সেনাপতি, দলের প্রধান, আপনি তারেক রহমান সাহেব, জামাতের আমির জিএম কাদের এবং শেখ হাসিনা, এই চারজনকে আপনি এক পাল্লায় রাখেন, আপনি দেখেন তো কার সাহস বেশি। খালি কোনো রকম বডিগার্ড ছাড়া রাত 12টার সময় এই যে কোনো জায়গাতে যদি যেতে বলা হয়, কে সাহস বলেন, কার সাহস আছে? এই 4 জন লোকের কথা বললাম যে এই 4 জনের প্রতিযোগিতা হলো রাত 12টার সময় সবচেয়ে একটি গোলযোগপূর্ণ এলাকার মধ্যে খালি কোনো রকম বডিগার্ড ছাড়া চলে যাবে। আপনার কাছে মনে হয় কে ফার্স্ট হবে? অথবা ধরেন এখন যদি বলা হয় ডক্টর ইউনূস টেলিফোন করেন শেখ হাসিনাকে আর যাকে বলা হয় তারেক রহমান সাহেবকে, আপনারা দুজন কালকে আসেন, বলেন তো কে আগে আসবে? কার আগে আসার সাহস হবে, শক্তি হবে? মানে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা অনেক কিছু সমাধান
দেখতে পাই। কাজেই এই যে শিরোনাম দিয়েছি এটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা করার দরকার নাই। বিকজ এই ধরনের আলাপ আলোচনা মানে অনেকের ধৈর্যহারা হতে পারে, অনেকে রাগ করতে পারেন, অনেকে ভুল বুঝতে পারেন। আমি শুধু ইতিহাসের কাহিনী বলে যাই যে সবচেয়ে বড় যে শত্রু, সেই শত্রুর দ্বারাই সবচেয়ে বেশি মিত্রতা হয়েছে এবং আপনজনের সাথে কিভাবে ঘরের শত্রু বিভীষণ হয়েছে আপনারা সেই কাহিনী বলতে পারেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে আছেন, তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারা সবাই তার সাথে বেইমানি করেছে। তিনি নিজে কি করেছেন আমি ওটা সমালোচনা করব না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বিশ্বাস করেছিলেন প্রত্যেকটা লোক তার সাথে বেইমানি করেছে। এক। ২ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে মনে করেছিলেন দে ক্যান ডু বেটার, তারা ভালো করতে পারবে শেখ হাসিনার মন্ত্রী এমপি চেয়ে, তারা কেউ ভালো করেনি। শেখ হাসিনার মন্ত্রী এমপি যা করছে মানে তারা তো গিয়ে বাথরুমে গিয়ে বা মল ত্যাগ করতে, এরা এখন ঘরের মধ্যে জাস্ট নিজেদের কাপড় জাঙ্গিয়াতে তারা মল ত্যাগ করে। আর সেই মল ত্যাগ করার পরিষ্কার করার জন্য আবার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় বা কাকে দেওয়া হয় এটা আমি বলতে পারবো না। কেউ বুঝতে পারেন ব্যাপারটা কী অবস্থায় ঘটছে। তো সেখান থেকে তো একটা ভদ্রলোক একটা আশ্রয় চাইবে যে আমাকে সেভ করা হোক, আমাকে সাহায্য করা হোক, আমাকে স্কোপ দেওয়া হোক। সেই স্কোপ তাকে কে দিতে পারে বলেন তো? সে এই বাংলাদেশে এখন যারা যারা আছে তিনি সুপ্র সাহেবকে বিশ্বাস করতে পারছেন? প্রধান বিচারপতিকে বিশ্বাস করতে পারছেন? প্রধান সেনাপতিকে বিশ্বাস করতে পারছেন? ক্যাবিনেট সচিব যিনি আছেন তাকে বিশ্বাস করতে পারছেন? পুলিশের আইজিকে বিশ্বাস করতে পারছেন? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তাকে বিশ্বাস করতে পারছেন? আসিফ নজরুলকে বিশ্বাস করতে পারছেন? তাহলে এই লোকটা কিভাবে আছে? সে কি বেকুব লোক নাকি? সে তো লেবেন চুষ খায় না। উনি তো যাকে বলা হয় সেই চুইংগাম খান না, তিনি রীতিমতো যা খান করে টাকার উপর সারা জীবন শুয়ে থেকেছেন। তো যারা টাকা উপার্জন করে তাদের মতো হিসেবি মানুষ আর নেই। ব্যাংকের লোক খুব হিসেবি লোক। ফলে তিনি এই যে এখানে বসে বসে একেবারে গণনা করতেছেন, হিসাব করতেছেন কি করিলে কি হয়। এই প্রসঙ্গ বাদ, এখন ইতিহাসের ঘটনায় যাই। যেমন ধরুন প্রথমেই বলি আলেকজান্ডারের কথা। আলেকজান্ডারের সাথে যুদ্ধ হলো কার? ক্ষত্রিয় বীর পুরু ভারতবর্ষে, বিশাল যুদ্ধ। ভারতের কেউ তার সামনে দাঁড়াতে সাহসই পায়নি। তিনি আসতেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তার খেকে খুশি করার জন্য নিজেদের রাজকন্যা, দাসদাসী, হাতি ঘোড়া, সোনা তার দরবারে পাঠানো শুরু করল। একজন মাত্র মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তিনি হলেন পুরু, ক্ষত্রিয় বংশের একজন বীর রাজা। তো সেই ঝিলাম নদীর তীরে যুদ্ধ হলো। যুদ্ধে পুরু সংগতিকারী পরাজিত হলেন, তাকে শিকল পরিয়ে নেওয়া হলো সামনে। আলেকজান্ডার খুব আশ্চর্য হয়ে তাকে দেখলেন যে এতদিন যুদ্ধ করলাম, কেউ আমার সামনে এভাবে সরাসরি ফেস টু ফেস যুদ্ধ করেনি। এমনকি তিনি যে পারস্যে যুদ্ধ করে এসছেন সেখানেও দারায়ুস, তৃতীয় দারায়ুস তার সাথে সরাসরি যুদ্ধ করেনি, গেরিলা যুদ্ধ করেছেন। আর এই ভদ্রলোক পুরো ব্যাটেল ফিল্ডে ফেস টু ফেস আমার সঙ্গে যুদ্ধ করেছেন। তো তিনি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলেন যে বীর তো বীরকে বুঝে, কাপুরুষ কাপুরুষকে চিনে, চোর চোরকে চিনে, চোরটা চোরটাকে চিনে, এটা দুনিয়ার নিয়ম। তো আলেকজান্ডার বীর চিনতে পেরেছেন। তিনি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে বললেন যে আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন? তো তিনি বললেন যে আপনি একজন রাজা, আমিও একজন রাজা। একজন রাজার কাছ থেকে একজন রাজা যেমন ব্যবহার আশা করে আমি তেমন ব্যবহার আশা করি। এক কথায় কেল্লা ফতে। সঙ্গে সঙ্গে তাকে তিনি মুক্তি দিলেন, চেয়ার দিলেন, বসতে দিলেন, তার রাজ্য ফিরিয়ে দিলেন এবং তার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে গেল। এই গেল অবস্থা। মহাভারতের যুদ্ধ, পাণ্ডব এবং কৌরব তাদের মধ্যে যুদ্ধ হলো। সব মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, শুধুমাত্র অল্প কয়েকজন বেঁচে ছিল। এবং যারা বেঁচে ছিলেন তারা মানে ওই যুদ্ধের উদ্যোক্তা। পরবর্তীতে দেখা গেল তাদের মধ্যে মিল হয়ে গেল, তাদের মধ্যে মিল হলো, কিন্তু ইতিমধ্যে সব সৈন্য সামন্ত সব শেষ। এ হলো মহাভারতের যুদ্ধের শেষ কাহিনী। এরকম একটা অবস্থা। ভারতের গিয়াসউদ্দিন বলবনের কথা বলি। গিয়াসউদ্দিন বলবনের সন্তান বোখরা খান বাংলাদেশে আসলেন, বিদ্রোহ করে বসলেন পিতার বিরুদ্ধে। বলবন আসলেন তার সাথে যুদ্ধ করার জন্য এবং পরবর্তীতে তিনি যুদ্ধ না করে সন্তানের সাথে সন্ধি করলেন, সন্তানকে ছেড়ে দিলেন।
এই গেল এক। আবার বুকরা খানের ছেলে কায়কোবাদ, তিনি দিল্লি সিংহাসনে বসলেন এবং তিনিও পিতার বিরুদ্ধে যুদ্ধ করলেন। মানে বাংলাদেশে যে বুকরা খান ছিলেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন দিল্লির সুলতান, একটা বাচ্চা ছেলে। পিতা পুত্রের মিল হলো, খাতির হয়ে গেল। পিতা বুঝলেন যে তার সন্তান বেশি দিন বাঁচবে না, বিকজ সে যে গ্রুপ অফ গ্যাংয়ের মধ্যে পড়েছে একে মেরে ফেলবে। ফলে তিনি দিল্লিতে গেলেন না পুত্রের সাথে, পুত্রকে দোয়া করে দিলেন, যাওয়ার পথেই সে তাকে মেরে ফেলা হলো। আকবরের আর জাহাঙ্গীরের ঘটনা বলি। বিদ্রোহ করলেন জাহাঙ্গীর, যুদ্ধ হলো, বন্দি করে আনা হলো। আবার সেই পুত্রকে তিনি ক্ষমা করে দিয়ে তার হাতে সিংহাসন দিলেন। পরবর্তীতে আবার জাহাঙ্গীরের সমস্ত বিজয়ের পেছনে যে সেনাপতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার নাম খানে খানান মোহব্বত, জেনারেল মোহব্বত, সেনাপতি মোহব্বত খান। তো এই মোহব্বত খান একবার এই ঝিলাম নদীর তীরে, পাকিস্তানের ভারতের সবকিছু আসলে ঝিলাম নদীর তীরেই মানে অনেক ঘটনা ঘটেছে। তো সেই ঝিলাম নদীর তীরে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এই সময়টিতে সেনাপতি মোহব্বত খান তাকে গ্রেপ্তার করে বসে, কিন্তু তারপরও সে জাহাঙ্গীরকে মারেনি, জাহাঙ্গীরকে বাঁচিয়ে রেখেছিল এবং জাহাঙ্গীর তার সঙ্গে সন্ধি করেছিল। সন্ধি করার পরেও মোহব্বত খানকে পদচ্যুত করেনি, তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এই হলো ইতিহাস। তো কাজেই অতীতে যদি আপনি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে শত্রুতা চিন্তা করেন, আপনি যদি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার শত্রুতা চিন্তা করেন, এরশাদের সঙ্গে বেগম জিয়ার শত্রুতা চিন্তা করেন, যেখানে ধরে নেওয়া হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদ সরাসরি জড়িত, আবুল মঞ্জুরকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন, সেখানে সেই এরশাদের সাথে বন্ধুত্ব করার জন্য তার বাসায় কি তারেক রহমান সাহেব যাননি? এরশাদকে দলে ভিড়াতে চাননি? এরশাদকে কি রাষ্ট্রপতি বানিয়ে তারা সেই নিজেরা প্রধানমন্ত্রী হবেন, এই চেষ্টা বেগম জিয়া করেননি? এটা হয়েছে, রাজনীতিতে এটা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে জামাতেরই বন্ধুত্ব হয়নি 86 সনে, হয়েছে 96 সনে হয়েছে। ভবিষ্যতে হতে অসুবিধাটা কি বলেন? বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কি বন্ধুত্ব হয়নি? বহুবার হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। সেক্ষেত্রে যদি আপনি আওয়ামী লীগ বিএনপির সমস্যা দেখেন, বিএনপি জামাতের সমস্যা দেখেন, বিএনপি আওয়ামী লীগের সমস্যা দেখেন, আওয়ামী লীগ জামাতের সমস্যা দেখেন, আওয়ামী লীগ জাতীয় পার্টির সমস্যা দেখেন, আর অতীতের যে ঘটনাগুলো বললাম তার সঙ্গে যদি তুলনা করেন, বলেন তো আসিফ নজরুলের সাথে শেখ হাসিনা কি সমস্যা? ফয়জুল করিমের সাথে কি সমস্যা? রেজওয়ানার সাথে শেখ হাসিনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই যে শফিক যে প্রেস সচিব, তার সাথে শেখ হাসিনা কি সমস্যা? কোনো সমস্যা নেই।